রিয়াদের মরুভূমিতে সেদিন সন্ধ্যার আলো নেমেছিল ধীরে। বালুর ঢেউগুলো নিঃশব্দে বদলাচ্ছিল আকার। দূরে রাজপ্রাসাদের কাচের দেয়ালে সূর্যাস্তের লালচে আভা পড়ছিল, আর হাজার মাইল দূরে ওয়াশিংটনের আলো তখনও নিভে যায়নি। ওভাল অফিসের ভেতরে নরম কার্পেটের ওপর পায়ের শব্দ চাপা পড়ে যায়। টেবিলের ওপর ছড়িয়ে থাকা নথি, সুরক্ষিত লাইনের ফোন, গোপন বৈঠকের স্মারক, সবকিছু যেন এক অদৃশ্য টানাপোড়েনের সাক্ষী। সেই সময় এক আন্তর্জাতিক সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এলো একটি বাক্য। ইরানে হামলা করার জন্য সবসময় ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিতেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সূত্র ওয়াশিংটন পোস্ট। একটি বাক্য, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে বহু স্তরীয় ভূ রাজনীতি, বহু রাতের গোপন কথোপকথন, বহু অদৃশ্য সমীকরণ। আর এই বাক্যের কেন্দ্রে ইরান। মধ্যপ্রাচ্য বহুদিন ধরেই শক্তির দাবার বোর্ড। এক ঘুঁটি সরলে আরেক ঘুঁটি কেঁপে ওঠে। এখানে মিত্রতা স্থায়ী নয়, প্রতিদ্বন্দ্বিতাও একমাত্রিক নয়। সৌদি আরব ও ইরানের সম্পর্ক দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতায় আবদ্ধ। আঞ্চলিক প্রভাব, আদর্শিক পার্থক্য, রাজনৈতিক নেতৃত্ব, সব মিলিয়ে এই দুই শক্তি একে অপরের বিপরীতে দাঁড়িয়ে এসেছে বহুবার। এমন প্রেক্ষাপটে যদি সত্যি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য চাপ দিয়ে থাকেন, তাহলে সেটি কেবল কূটনৈতিক অনুরোধ নয়, সেটি ছিল আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার প্রচেষ্টা। প্রশ্ন হলো, কেন? ইরান দীর্ঘদিন ধরে নিজেকে উপস্থাপন করেছে প্রতিরোধের প্রতীক হিসেবে। নিষেধাজ্ঞা, সামরিক হুমকি, আন্তর্জাতিক চাপ, সবকিছুর মধ্যেও তারা দাঁড়িয়ে থেকেছে। এই অবস্থান আঞ্চলিক রাজনীতিতে অনেকের জন্য অস্বস্তির। ইরানের প্রতিটি উচ্চারণ, প্রতিটি অবস্থান, প্রতিটি কৌশল মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণের ঢেউ তোলে। তাই কেউ কেউ চাইতে পারেন সেই ঢেউ থামুক। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছিল অপ্রত্যাশিত সিদ্ধান্তের জন্য পরিচিত। একদিকে আমেরিকা ফার্স্ট নীতি, অন্যদিকে মধ্যপ্রাচ্যে কঠোর অবস্থান। ইরানের উপর নিষেধাজ্ঞা, পারমাণবিক চুক্তি থেকে সরে আসা, কড়া ভাষার টুইট, সব মিলিয়ে এক উত্তেজনাপূর্ণ সময়। এই সময়েই যদি রিয়াদ থেকে ওয়াশিংটনের দিকে বার্তা গিয়ে থাকে ইরানে হামলা করা উচিত, তাহলে সেটি কেবল একটি রাষ্ট্রের অভিমত নয়, সেটি ছিল একটি জোটের সম্ভাব্য অভিপ্রায়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে আসা এই দাবি আন্তর্জাতিক মহলে আলোড়ন তোলে, কারণ এটি দেখায় ইরানকে ঘিরে সিদ্ধান্ত শুধু ওয়াশিংটনের অভ্যন্তরীণ নীতির ফল নয়, আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবও সেখানে কাজ করে। তবে প্রশ্ন রয়ে যায়, ট্রাম্প কি সেই চাপ মেনেছিলেন, নাকি তিনি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধের পথে যাননি? ইতিহাস সাক্ষী, বহুবার উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়নি, কিন্তু প্রতিবারই ইরানের ওপর চাপ ছিল প্রবল। ইরান নিজেকে দেখেছে এক ধরনের অবরুদ্ধ দুর্গ হিসেবে। নিষেধাজ্ঞার চাপে অর্থনীতি কাঁপলেও রাজনৈতিক অবস্থানে তারা নমনীয় হয়নি সহজে। তেহরানের রাস্তায় তখন সাধারণ মানুষ মূল্য বৃদ্ধির সঙ্গে লড়ছে, কিন্তু একই সঙ্গে তারা শুনছে তাদের রাষ্ট্র আবারও সম্ভাব্য হামলার লক্ষ্য। এমন সময়ে ইরানের নেতৃত্বের ভাষণ ছিল দৃঢ়। তারা বলেছে, আক্রমণ হলে জবাব দেওয়া হবে, প্রতিরোধী নীতি। এই অবস্থান সমর্থকদের কাছে মর্যাদার প্রতীক, সমালোচকদের কাছে ঝুঁকিপূর্ণ। কিন্তু একটি বিষয় স্পষ্ট, ইরানকে ভয় দেখিয়ে সহজে পথ বদলানো যায়নি। সৌদি আরব ও ইরানের দ্বন্দ্বকে অনেকেই সরল করে দেখেন, সুন্নি বনাম শিয়া, রাজতন্ত্র বনাম বিপ্লব, প্রাচীন জোট বনাম প্রতিরোধের অক্ষ। কিন্তু বাস্তবতা তার চেয়ে গভীর, অনেক বেশি স্তরযুক্ত। এটি কেবল আঞ্চলিক নেতৃত্বের লড়াই নয়, এটি প্রভাব বলয়ের লড়াই। কে হবে মধ্যপ্রাচ্যের প্রধান কণ্ঠ, কার বয়ান আন্তর্জাতিক মঞ্চে প্রাধান্য পাবে, কার সঙ্গে থাকবে ওয়াশিংটনের নির্ভরতা। মোহাম্মদ বিন সালমানের উত্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়। তরুণ, উচ্চবিলাসী, পরিবর্তনের ভাষায় অভ্যস্ত, কিন্তু একই সঙ্গে ক্ষমতার কেন্দ্রে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। তার দৃষ্টিতে মধ্যপ্রাচ্যকে পুনর্গঠন করতে হলে প্রতিদ্বন্দ্বী শক্তিকে নিয়ন্ত্রণে আনতে হবে, আর সেই প্রতিদ্বন্দ্বীর নাম ইরান। ইরান, যার রাষ্ট্রদর্শন বিপ্লব থেকে জন্ম নেওয়া, যে রাষ্ট্র নিজেকে দেখেছে প্রতিরোধের ধারক হিসেবে, যে রাষ্ট্র বারবার বলেছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বাইরে থেকে নির্ধারিত হবে না। এই দুই দৃষ্টিভঙ্গির সংঘাত তাই শুধু মতাদর্শিক নয়, এটি ভূ রাজনৈতিক। মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বিতা কখনো সরাসরি সংঘাতে সীমাবদ্ধ থাকে না। কখনো তা হয় প্রক্সি যুদ্ধ, কখনো অর্থনৈতিক অবরোধ, কখনো কূটনৈতিক বিচ্ছিন্নতা, কখনো আবার মিডিয়ার বয়ানে চরিত্র নির্মাণ, কে নায়ক কে ভিলেন। এই বয়ানেও ইরানকে প্রায়ই অন্ধকার চরিত্রে দেখানো হয়েছে, কিন্তু তেহরানের রাস্তায় দাঁড়িয়ে মানুষ নিজেদের দেখে অন্য আলোয়। তারা নিজেদের দেখে প্রতিরোধী, আত্মমর্যাদাবান, অবরুদ্ধ হলেও অবনত নয়। মোহাম্মদ বিন সালমানের চোখে হয়তো ইরান এক ছায়া, যা তার নতুন মধ্যপ্রাচ্যের স্বপ্নকে ঢেকে রাখে। আর ট্রাম্পের চোখে হয়তো ইরান ছিল শক্তি প্রদর্শনের ক্ষেত্র, যেখানে কঠোর অবস্থান অভ্যন্তরীণ রাজনীতিতেও বার্তা দেয়। এই দুই দৃষ্টিভঙ্গি যখন মিলিত হয়, তখন তৈরি হয় এক বিপজ্জনক সমীকরণ।
রিয়াদের মরুভূমিতে চাঁদের আলো পড়েছে নিস্তব্ধ বালুর ওপর। রাজপ্রাসাদের ভেতরে আলো জ্বলছে এখনো, ভারী দরজা বন্ধ, মোটা কার্পেট শব্দ গিলে খাচ্ছে। বাইরে থেকে কিছুই বোঝা যায় না ভেতরে কি কথা হচ্ছে, কোন মানচিত্রে আঙুল চলছে, কার নাম উচ্চারিত হচ্ছে। 1000 মাইল দূরে ওয়াশিংটনে আরেকটি কক্ষ, আলো নরম কিন্তু সিদ্ধান্ত কঠিন। টেবিলের উপর ছড়িয়ে থাকা নথি, সামরিক ব্রিফিং, গোয়েন্দা রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের মুখে সেই পরিচিত অর্ধ হাসি, যেখানে কূটনীতি আর শক্তি প্রদর্শনের সীমারেখা কখনো কখনো ঝাপসা হয়ে যায়। আর এই দুই প্রান্তের মাঝখানে ইরান। ওয়াশিংটন পোস্টের সেই বাক্য এখন নিছক খবর নয়, হয়ে উঠেছে এক ছায়ার গল্প। বলা হয় ইরানে হামলার জন্য চাপ দিতেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বলা হয় ট্রাম্প প্রশাসনের কানে বারবার পৌঁছাত সেই আহ্বান, সময় এখনই। এই গল্পে কেউ সরাসরি পর্দায় নেই, কিন্তু ছায়া আছে। একজন যুবরাজ যার হাতে তেলের রাজনীতি, আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা, ভবিষ্যতের স্বপ্ন। আরেকজন প্রেসিডেন্ট যিনি শক্তির ভাষায় কথা বলতে ভালোবাসেন এবং সিদ্ধান্তকে নাটকীয় মুহূর্তে রূপ দিতে পারেন। এই দুই চরিত্র যেন অদৃশ্য নাটকের সহ নির্মাতা। একজন চাপ দেন, অন্যজন হিসাব কষেন। একজন চান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করতে, অন্যজন ভাবেন বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়ে। তাদের কথোপকথন হয়তো কখনো পুরোপুরি প্রকাশ পাবে না, কিন্তু তার প্রতিধ্বনি পৌঁছে যায় তেহরানের আকাশে। ইরান সেই প্রতিধ্বনি শুনেছে, সতর্ক থেকেছে, দাঁড়িয়ে থেকেছে। তেহরানের এক ছাদে দাঁড়িয়ে এক তরুণ আকাশের দিকে তাকিয়ে আছে। সে জানে না কোন ঘরে কি কথা হচ্ছে, কিন্তু সে জানে তার দেশকে ঘিরে সিদ্ধান্ত শুধু তেহরানে নেওয়া হয় না। তবু সে দাঁড়িয়ে আছে, কারণ ইতিহাস দেখিয়েছে ছায়া যতই দীর্ঘ হোক, সূর্য একদিন ওঠে, কিন্তু সূর্য ওঠার আগের রাত সবচেয়ে ঘন হয়।